আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, নাস্তা করার যে আয়োজনটা থাকে ওই পর্বটা আর ভিডিওতে রাখিনি। নাস্তা করার পরের থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। আমার আজকের ভিডিওতে সকাল থেকে দুপুরের ভিতরে আমি বাসাটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেই সাথে দুপুরে রান্না বান্না স্টেপ বাই স্টেপ কিভাবে করি সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ বা কোনো কিছু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আপনার মনে একটুও জায়গা করে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কথায় আছে না, মা গুনে ঝি। আসলে মায়ের কাছ থেকে শিখেছি ঘরটাকে কিভাবে সুন্দর পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। ছোটবেলা থেকেই দেখতাম আম্মা খুব পরিপাটি করে ঘরটাকে গুছিয়ে রাখতো। শুধু ঘর না, তার এমন কোনো গুণ নেই সে পারে না হাতের কাজ থেকে শুরু করে। দেন আমি পুরোপুরি আম্মার মতো অতটা গুণবতী হতে পারিনি, আর কখনো হওয়ার সময়ও নেই, আর আদৌ কখনো হতেও পারবো না। কথা আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এক একটা কাজের জন্য সময় নির্ধারণ করে দেওয়া থাকে, ওই সময়টা যদি পার করে আসা হয় তাহলে কিন্তু সেই কাজটা ঠিকমতো করা হয় না। কাজ করতে গেলেও দেখা যায় সেই সময়টা পরিপূর্ণভাবে পাওয়া যায় না, অপূর্ণতা থেকেই যায়, সেই সময়টা আর কখনো ফিরে আসে না। তেমনি আমি যখন এই কাজগুলো শিখব তখনই আমার কাছ থেকে অনেকটা দূরে সরে এসেছি। ওই সময়টাতেও আমার বিয়ে হয়ে গিয়েছিল। ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে, তখনই আমার বিয়ে হয়েছে। আর বিয়ের পরে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি, তবে সবার ক্ষেত্রে না, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়িতেই বেশি সময় কাটানো হয়, সেখানেই থাকা হয়। তেমনি আমারও অ্যাডজাস্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, আমার শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকা হয়েছে। বাবার বাড়ি যে আমার কাছে দুটা দিনও আমি বেশি থাকতে পারিনি। দেখা যাচ্ছে কাজ শেখার বা কাজ করার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা থাকলেও আমি ওইভাবে কাজগুলো করতে পারিনি কখনো সময় নিয়ে। ছোটবেলা থেকে আম্মাকে যেটা দেখতাম, সকালে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপরে নিজের ত্বকের যে একটা যত্ন থাকে, তবে আমাদের এখনকার সময়ে যতটা ত্বকের যত্নের যে প্রসাধনী বের হয়েছে, এতটা প্রসাধনী তো যদিও ওই সময়টা ছিল না, তবে সামান্য মুখে ক্রিম বা তেল লোশন এগুলো ছিল। তো সেটাই ব্যবহার করতো, মাথায় একটু তেল লাগিয়ে চুলটাকে সুন্দর করে আঁচড়িয়ে চুলটা বেঁধে বেডগুলো সুন্দর করে গুছিয়ে, তারপরে দাদা দাদির বেডরুমগুলোও গুছিয়ে বিছনাটাকে ঝাড়ু দিয়ে ঝেড়ে টান টান করে রাখতো। দেখতে বেশ ভালোই লাগতো। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম্মার যে একটা দৌড়ঝাঁপের কাজ শুরু হতো, এটার মাঝে যে আম্মা কিছুটা সময় বের করে এভাবে হাতের কাজও করেছে, হাতের কাজের প্রশংসা তো করেও শেষ করা যাবে না, আসলে বলে বোঝানো যাবে না। এই কাজগুলো এতটা নিখুঁত, দেখে মনে হচ্ছে একদম পেন্টিং করা। কারণ এই যে সেলাই করা জিনিসগুলো কিন্তু হাতে ধরলে উঁচু নিচু মনে হয়, কিন্তু এই সেলাইয়ের কাজগুলো ধরলে একদমই মনে হয় যে পেইন্ট করা, কোথাও কোনো উঁচু নিচু নেই। আর সেলাইগুলো এতটা মসৃণ, যদিও ওইভাবে আমার হাতের কাজের কোনো জিনিস আমার কাছে নেই, সামান্য দু একটা জিনিস আমার কাছে রেখেছি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আর আম্মা যে শুধু হাতের সেলাই কাজ না, সে কুশি কাটার কাজও জানতো। অসাধারণ কাজ, হাতের কাজের কথা কোনটা রেখে কোনটা বলবো, একটা থেকে আরও একটা বেশি সুন্দর। হাতের কাজ করার জন্য শুধু যে সুতা বা সূচ দিয়ে হাতের কাজ করা যায় সেটা না, যত ধরনের জিনিস আছে আর যেভাবে যে কাজগুলো করলে দেখতে সুন্দর লাগবে সেই সব জিনিস দিয়েই আম্মা অনেক কাজ করত। টেবিল ক্লথের চারিপাশে যে লেসটা দেখতে পেয়েছেন, ওই লেসটাও কিন্তু আম্মার হাতে বোনানো। আমাদের এখনকার সময়ে কিন্তু চুলের তেমন কোনো ফিতা দেখাই যায় না, কিন্তু ওই সময়টাতে কিন্তু চুলের অনেক ধরনের ফিতা থাকতো, বিভিন্ন ধরনের কালারের, সেই সাথে বিভিন্ন প্রিন্টের। আম্মা কিন্তু সেই চুলের ফিতাগুলো দিয়ে ফ্লাওয়ার বানিয়ে অলমেট করে অলে সুন্দর করে সাজিয়ে রাখতো।
সেই সাথে তুলা এবং পুঁথি দিয়েও আম্মা অলমেট করতো, তবে এই অলমেটটা যে কিভাবে করতো বলতে পারবো না, কারণ তুলা এবং পুঁথি দিয়ে যে অলমেটটা করতো একটা জগ বানিয়ে রাখতো, আর এই জগটাকে যে কটনগুলা লাগাতো এটা কি সেলাই করে লাগাতো নাকি গাম দিয়ে লাগাতো ঠিক বলতে পারছি না, তবে খুবই শক্ত ছিল, সহজে নষ্ট হতো না। আমার আম্মাও অ্যাডজাস্ট ফ্যামিলিতে ছিলেন, আর সেইখানে থাকা অবস্থায় যে আম্মা সময় বের করে এত কাজ করতো, সংসারের কাজ তো থাকেই, সেই সাথে দেখা যায় আমাদেরও মেনটেন করার একটা ব্যাপার থাকে, আমাদের পড়াশোনা, তাছাড়া আম্মার হাতের কাজের যে একটা সময় বের করা, এত কিছু মেনটেন করে যে আম্মা সময়গুলো বের করে এভাবে হাতের কাজগুলো করতো, এতে আমি অনেক অবাক হয়ে যাই। এই যে হাতের কাজের আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, গলার নেক বোনানো, কুশি কাটার এই যে কাজগুলো, এই কাজগুলো আরও সুন্দর। এজন্য বললাম যে আম্মার হাতের কাজ একটার থেকে আরেকটা বেশি সুন্দর। শুধু যে গলা বোনানো সেটা না, আমার কুশি কাটার যে কি বলে টেবিল ক্লথ, টেবিল রানার, তারপর হচ্ছে ম্যাট, এগুলা বোনানো অনেক সুন্দর। সেই সাথে যে উলের যে সোয়েটার, এগুলোও আম্মা করতো। আর তবে এগুলো কখনোই আম্মার কাছ থেকে শেখা হয়নি, একটা ইচ্ছা থাকা বা আম্মা যে এই কাজগুলো করতো সেই ইচ্ছা থেকেই একটু কাজ শিখেছি, সেটা হচ্ছে কুশি কাটার একটু কাজ, আর এটা হচ্ছে আমি ইউটিউব থেকেই শিখেছি, আম্মার কাছ থেকে শিখতে পারিনি, কারণ আম্মা এখন অনেকটা অসুস্থ। আমার আম্মার অসুস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে অক্লান্ত পরিশ্রম। সে একাই ছিল অ্যাডজাস্ট ফ্যামিলিতে, আর আমার ফুফু এবং চাচারা যারা ছিলেন সবাই ছোট ছিলেন। আমাদের হচ্ছে বাগেরহাট জেলা এবং খুলনা বিভাগ। খুলনার প্রপারেই হচ্ছে আমার আব্বা চাকরি করতেন, সরকারি চাকরিজীবী ছিলেন। তো আব্বা চাইতেন আমার আম্মাকে সবসময় কাছে নিয়ে রাখার, কিন্তু আমার আম্মা কখনোই এই কথাটা শুনতো না, কখনোই আব্বার কাছে যেয়ে থাকেনি। আর আমার দাদা আমার আম্মাকে অনেক ভালোবাসতেন, এ কারণে আমার আম্মা কখনোই চিন্তা করেনি যে আমার দাদা দাদিকে রেখে আমার আব্বার কাছে থাকবেন। আমার আব্বা সবসময় বলতো যে তোর আম্মা অনেক কষ্ট করছে, কষ্ট করতে করতে হচ্ছে শরীরের এই অবস্থা করেছে, যদি আমার কাছে থাকতো যে তাহলে এত কষ্ট হতো না আর এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তো না। যদিও আমার আব্বা এখন নেই, আমার আম্মার আগে আমার আব্বাই চলে গেছেন, আল্লাহ আমার আব্বাকে নিয়ে গেছেন, তারপরও আমার আম্মা যে কষ্ট করেছে আর আম্মা হাতের যে কাজগুলো করেছে, সেই তুলনায় দেখা যাচ্ছে আমার চোখ দুটো একদমই শেষ হয়ে যাওয়ার কথা, আমার চোখেও অনেকটা সমস্যা, কিন্তু এখন যেহেতু বয়স হয়েছে আর যেহেতু অনেকটা দুর্বল, এ কারণে আমার চোখের কোনো ট্রিটমেন্ট ওইভাবে করতে পারছি না। সবাই আমার আব্বা এবং আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতবাসী করেন এবং আমার আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর শুধু যে আমার আব্বার কাছে যে থাকা সেটা না, দেখা যাচ্ছে আমার আম্মা যদি আমার নানা বাড়িতে যেও থাকতে পারতো তাহলেও হয়তো আম্মার একটু কিছুটা রেস্ট হতো, কিন্তু আমার নানা বাড়িতেও যেতে পারতো না। আমাদের যেহেতু স্কুল ছিল, তখন আমরা বছরের শেষে একবারে ডিসেম্বরে যখন ফাইনাল এক্সামের পরে যে বন্ধটা পাইতাম, ওই সময়টাতে যেতাম, আর আব্বা ওই সময়টাতেই দেখা যাচ্ছে 2-4 দিন সময় ছুটি নিত। তো আব্বা 2 দিন থাকার পরে আব্বা চলে আসতো আমাদের এগিয়ে দিয়ে, এরপরে হচ্ছে আমরা যদি বেশি দিন থাকতে পারতাম, খুব বেশি হলে 1 সপ্তাহ। এর মাঝে আবার আমার দাদা ফোন দিত যে আমাদের নিয়ে গেছে, দাদার ভালো লাগে না বাড়িতে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তো আমার আম্মাকে আদর করে একটা ডাকনাম দিয়েছিল আর কি, সেই নামেই আমার আম্মাকে ডাকতো আর বলতো যে চলে আসো ওদের নিয়ে। তো আমার আম্মাও এই মায়াতে কখনো আমার নানা বাড়িতে যেও থাকতে পারিনি, দেখা যাচ্ছে যে চলে আসতে হয়েছে। তো এ কারণে হচ্ছে অনেক দিন অনেক কিছু চিন্তা ভাবনা করেই হচ্ছে আমার অনেক কষ্ট গেছে, আর অনেকটা কষ্টের ভিতর দিয়েই হচ্ছে লাইফটা পার করেছে। যাই হোক, অনেক কথা বলেছি। আব্বা আমার কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে তেমন কোনো কথাই বলতে পারিনি। তবে আমার যেটা পছন্দ সেটা আপনাদের পছন্দ নাও হতে পারে, আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, আবার আপনাদের যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগবে, সেটা না। হয়তো এই কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে যাদের কাছে ভালো লাগবে না তারা চাইলে কথাগুলো স্কিপ করতে পারেন। আমি ভিডিও সচরাচর খুব বড় করতে চাই না, তবে অন্য দিনের তুলনার থেকে আজকের ভিডিওটি একটু বড় হয়েছে।
দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করেছি এর ভিতরে সম্পূর্ণ কাজটি আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। বিশেষ কিছু অংশ নিয়েই হচ্ছে ভিডিওটি সাজিয়েছি, আর বাকি অংশগুলো আমি স্কিপ করেছি। তবে ভিডিওটি বড় হয়েছে যে কারণে আমার এই কাজগুলোর ভিতরে আমি ঈদের কিছু কেনাকাটা করেছি, মা মেয়ের কিছু কেনাকাটা, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তবে ঈদের কেনাকাটা যদিও সম্পূর্ণটা কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে, তবে যতটুকু করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এ কারণেই হচ্ছে ভিডিওটি একটু বড় হয়েছে। দেখা যাচ্ছে সকালের থেকে দুপুরের ভিতরে আমার যে কাজবাজ, বাসার গোছানো, বাসার যে কাজগুলো থাকে এগুলো তো আছে, সেই সাথে দুপুরের রান্নার কিছু আয়োজন সেটা রয়েছে, আর ঈদের শপিং। তো সব মিলেই হচ্ছে ভিডিওটি সাজানো, এ কারণে ভিডিওটি একটু বড় হয়েছে। তবে ভিডিওটি কতটুকু আপনাদের ভালো লাগবে বা লেগেছে এই পর্যন্ত যারা আছেন আমি জানি না, তবে পুরো ভিডিওটি দেখবেন, ঠিকই ভিডিওটির একটু হলেও আপনাদের ভালো লাগবে। এখন আসি আমার ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে। আমি সকালে উঠে নাস্তা করার পর থেকে যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে আমার বেড গোছানো থেকে শুরু করে ড্রেসিং টেবিল এবং আমার রুমে যে আলমারি বা পড়ার আনহার একটা স্টাডি টেবিল আছে সেটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি চলে এসেছিলাম ডাইনিং এরিয়াতে। তো ডাইনিং টেবিলের ডাইনিং এরিয়াটা হচ্ছে আমার মেইন দরজা থেকেই ঢুকেই হচ্ছে আমার ডাইনিং এরিয়াটা। তো ডাইনিং টেবিলটাকে আমি সবসময় ফাঁকা রাখতে চেষ্টা করি। কোনো কিছু দিয়ে ডাইনিং টেবিলটা ভরে রাখা বা খাবার দাবার রাখা আমার এই জিনিসটা একদমই পছন্দ না। আমার আগের ভিডিওতেও আমি বলেছি আমি সবসময় চাই আমার টেবিলটাকে ফাঁকা রাখতে, আর ফাঁকা থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে, জাস্ট দুই একটা শোপিস রাখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর ডাইনিং টেবিলের সাথেই হচ্ছে পাশাপাশি ছোট্ট একটা খাট আছে, সেই সাথে ওয়ারড্রোব আছে। ওয়ারড্রোবের উপরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি এক এক করে ক্লিন করে তারপরে উপরের যে রানারগুলো ছিল সেই রানারগুলোও চেঞ্জ করে নিয়েছি। সাথে ছোট যে খাটটা ছিল খাটের বেডশিটটাকেও চেঞ্জ করেছি, পাশাপাশি খাটের সাইডে যে সুর একটা থাকে সেটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডাইনিং রুমটাকে গোছানোর পরে হচ্ছে আমার ছেলের রুমটাকেও একটু গুছিয়েছি। তবে এই ভিডিওতে আমার ছেলের রুম গোছানোটা রাখিনি, স্কিপ করেছি, কারণ ভিডিওটি এমনিই হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। যদি ওই অংশটা রাখি তাহলে আরও বড় হয়ে যাবে, এ কারণে আর এই ভিডিওতে রাখিনি, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো ডাইনিং টেবিলটা হচ্ছে সব থেকে লাস্টে পরিষ্কার করেছি। তো পরিষ্কার করার সময় দেখছিলাম যে রেক্সিনটা একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ যেহেতু ডাইনিং টেবিল সব সময় গরম খাবারগুলো এনে টেবিলে রাখা হয়। তবে শুধু যে টেবিলের উপরে রেখে দিই তা না, ম্যাট দিয়েই রাখা হয়, তারপরেও গরমের যে ভাপ এই ভাপটা লাগতে লাগতে হালকা মনে হচ্ছে একটু ঘোলাটে ভাব হয়েছে। তো যতই পরিষ্কার করছি তারপরেও মনে হচ্ছে যে পরিষ্কার হচ্ছে না। তো রেক্সিনটা চেঞ্জ করে নিতে হবে, আমি এখন আর চেঞ্জ করিনি, পরবর্তীতে একটা সময় চেঞ্জ করে নিব। আর এরপরে হচ্ছে ঘরটাকে পুরোপুরি ঝাড় দিয়ে তারপরে হচ্ছে একটু মফ করে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি গোসল দিয়েছি, এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তবে ঘরের কাজের মাঝামাঝি সময়ে কিছু সময় আবার কিচেনেরও কিছুটা কাজ করেছি, যেমন এখানে যে চিকেনটা রান্না করছি চিকেনটা অল্প দিয়েছি, আর মুরগির হাত পা বা গিলা কলিজা থাকে এটা হচ্ছে বেশি নিয়েছি, মাংসর পরিমাণটা কম দিয়েছি। কারণ একটা সময় আছে দেখা যায় খুব তাড়াতাড়ির ভিতরে রান্না করতে হয়, তখন হচ্ছে মুরগির এই পাগুলো আর ওই সময়টাতে রান্না করা হয় না। তো দেখা যায় দু একটা করে রাখতে রাখতে অনেকগুলা পা জমা হয়ে গেছে। তো এখন এই পাগুলাকে আমি ভিজিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাকি যে কাটাকুটাগুলো থাকে এগুলো হচ্ছে এই যে পরবর্তীতে ঘরের কাজগুলো শেষ করে তারপরে করে নিয়েছি। আর ইলিশ মাছগুলোও আমি ওই সময়টাতে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ইলিশ মাছ যেহেতু আলিপ আর আনহা একদমই খায় না এবং পছন্দ না, আলিপ তো একদমই খেতে চায় না, আনহা খেতে চায় তবে খুব কম। যদি সরিষা ইলিশ রান্না করা হয় বা ভেজে দেওয়া হয় তাহলে পছন্দ করে, তা না হলে খেতে চায় না। এজন্য আমাদের দুজনের জন্য লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর হচ্ছে মুরগির মাংস হাত পা এটা রান্না করেছি।
মুরগির মাংসটা রান্না করার ক্ষেত্রেও কিছুটা লাউ ব্যবহার করেছি। আলু এবং লাউ দুটাই ব্যবহার করেছি। লাউয়ের নিচের যে অংশটা থাকে ওই অংশটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর উপরে যে শক্ত অংশটা থাকে সেটা হচ্ছে মুরগির মাংসের ভিতরে দিয়েছি। তো এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে লাউটা। এছাড়া মাংসটা রান্না করার জন্য যেসব মশলা দিতে হবে এগুলো দিয়েছি। আমরা সবাই কম বেশি জানি, এ কারণে ওই অংশটা রাখিনি। তবে মাংসটা কষানোর পরে হচ্ছে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে বেশ কিছু সময় একটু কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। ঝোলের পানিটা দেওয়ার পরে কিছু সময় রান্না করে যখন নামাবো তার কিছু সময় আগে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর এখন হচ্ছে এই তো ঈদের যে শপিং, ফার্স্টে হচ্ছে আমার মেয়েরগুলো দেখাচ্ছি। মেয়ের দুইটা ফ্রক কিনেছি। ও যেহেতু সুতি ফ্রক পরতেই বেশি পছন্দ করে, সুতি ফ্রক না, সুতি জাতীয় কাপড়ের যে ধরনেরই ড্রেস হোক এই ধরনের জিনিস পরতে বেশি পছন্দ করে। আর জর্জেট কাপড়ের ভিতরে দেখা যায় অনেক গর্জিয়াস বা ভারী কাজের যে জামাগুলো থাকে এগুলো দেখতে ভালো লাগে, তবে ও পরতে চায় না। আর যেহেতু ওর স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো পরলে ওর সমস্যা হয়, এ কারণে জোরও করি না আর খুব কমই কিনে থাকি ওই কাপড়গুলো। তবে এই যে কাপড়গুলো কিনেছি কাপড়গুলো খুবই সফট আর খুবই সুন্দর কাজ করা, সিম্পল কাজের ভিতরে খুবই ভালো, আর দামটাও রিজনেবল ছিল। প্রাইসটা আমি দেখিয়েছি, মনে হয় 1700 টাকা আর প্লাস ভ্যাট ছিল প্রতিটা ড্রেসের প্রাইস। আর প্রথম একটা ছিল হলো পেস্ট কালার, পরেরটা হচ্ছে মিষ্টি কালার। আর এটা হচ্ছে আমার দুইটা ড্রেস দুইটা, এই ড্রেসগুলো এখন খুব ট্রেন্ডে আছে। তবে কেউ হাফ স্লিপের ভিতরে, কেউ 3/4 স্লিপের ভিতরে। আমার দুইটা 3/4-এর ছিল। ওই দুইটা হচ্ছে সবসময় বাসায় রাফ ইউজের জন্য কিনেছি। আর এখন যেহেতু গরমের সময় গেঞ্জি পরে সবাই, তবে গেঞ্জির কাপড়ের ওই হাফ টি শার্টগুলো ওইগুলো আর কিনিনি, এখন এগুলা কিনেছি। আর এই যে হচ্ছে সুতি 3 পিস সবসময় বাসায় রাফ ইউজের জন্য কিনেছি, 3টা কিনেছি। আর হচ্ছে ঈদের সব থেকে গর্জিয়াস যে 3 পিসটা সেটা হচ্ছে দেখাবো এই 3 পিসগুলো দেখানোর পরে। তো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়। ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছিল, আর এটা হচ্ছে কি বলে কালার, তো কালার আমি সবসময়ের জন্য আসলে ওইভাবে চিনি না, বলতে পারলাম না, আপনারা দেখে বুঝে নেবেন। তবে এই ড্রেসটার সব থেকে হচ্ছে ওড়নাটা আমার বেশি ভালো লেগেছে তাই কিনেছি। ওটা হচ্ছে জয়পুরি, আর এটা হচ্ছে জমজম লোনের ভিতরে। ড্রেসগুলো আমি উত্তরা থেকে কিনেছি। আমি অনলাইনে কখনো কোনো শপিং করি না, বিশেষ করে আনহার বাবা তো একদমই পছন্দ করে না, আর আমিও একটু ভয় পাই অনলাইনে কোনো জিনিস কেনাকাটা করা, এজন্য সবসময় মার্কেটে যেই কিনে থাকি। আর যেহেতু আমি আগে উত্তরাতে ছিলাম, উত্তরার শপিংগুলো আমি সবসময়ের জন্যই সব কিছু চিনি, এ কারণে আমি সবসময়ের জন্য উত্তরায় যেয়েই মার্কেট করতে পছন্দ করি। তো আনহার যে ড্রেস দুটো কিনেছি ওটা হচ্ছে লেভেল থেকে নিয়েছি, আর আমার ড্রেসগুলো হচ্ছে আমি উত্তরা কুশল সেন্টার, তারপরে হচ্ছে কি বলে এটা আলাউদ্দিন টাওয়ার এর বেসমেন্ট থেকে হচ্ছে ড্রেসগুলো কিনেছি। একটা দোকান থেকে কিনিনি, 2-3টা দোকান 2-3টা মার্কেট ঘুরে হচ্ছে ড্রেসগুলো কেনা হয়েছে। আর এটা হচ্ছে ঈদের গর্জিয়াস যে জামাটা সেটা, তো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে সুতা এবং বিভিন্ন চুমকি বা পুঁথি দিয়ে হচ্ছে কাজ করা আছে, হাতাটার নিচেও সুন্দর কাজ করা আছে। আর এটা হচ্ছে দোপাট্টাটা, কামিজের নিচের অংশটাতে পুঁথির টার্সেল বলে না কি বলে সেটা বসানো আছে। আজ এ পর্যন্তই, সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।